তাহার মুখের হাসি ও দাঁড়াইবার ভঙ্গি দেখিয়া রাগে সুশীলার গা জ্বলিয়া উঠিল। গৃহস্থ ঘরের মেয়ের অত ঢং কেন? সে শুনিয়াছিল আজকাল কলকাতা শহরের মেয়েরা যখন থিয়েটার, বায়োস্কোপ বা নিমন্ত্রণ আমন্ত্রণে যাইবার জন্যে সাজগোজ করিয়া বাহির হয়, তখন তাহারা কুলবধূ না বাইজি তাহা চেনা দুষ্কর। দ্য স্মেল অব বুকসে আজকে আপনারা শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা পুলিন বাবুর পুত্র লাভ। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এবার শুরু করা যাক। পুলিন বাবুর বয়স যখন 15 বৎসর মাত্র, সেই সময়েই একটি 10 বৎসর বয়স্কা বালিকার সঙ্গে তাহার বিবাহ হয়। এখন তাহার বয়স 30 এবং পত্নী সুশীলা সুন্দরীর বয়স 25 বৎসর হইয়াছে। কিন্তু অদপি এই দম্পতি একটি সন্তানের মুখ দেখিবার সৌভাগ্য লাভ করিতে পারে নাই। ইহাতে দুইজনই মনক্ষুণ্ণ, বোধহয় সুশীলাই বেশি। পুলিন বাবু পাড়াগের ক্ষুদ্র জমিদার, তবে পাড়া গায়ে বাস করলেও তিনি নিজে পাড়াগে নন। কারণ প্রথমত গ্রামটি কলিকাতা হইতে অধিক দূরে নয়, মাত্র রেলে 5-6 ঘন্টার পথ। দ্বিতীয়ত বিবাহের পর কলিকাতায় গিয়া তিনি কিছুদিন লেখাপড়া করিয়া সভ্যভব্য হইবার সুযোগ পাইয়াছিলেন। কিন্তু তাহার পত্নী সুশীলা নির্জলা পাড়াগে। আত্মীয় পরিবার, পাড়া প্রতিবেশী যখন দেখিল সে সুশীলার 20 বৎসর বয়স হইয়া গেল, তথাপি সন্তান হইল না, তখন সকলেই তাহাকে বাজা বলিয়া স্থির করিল। অনেকেই বলিতে লাগিল পুলিনের আবার বিবাহ করা উচিত, নচেত বংশলোপ অনিবার্য। পুরুষেরা বলিল, পুলিন যদি স্ত্রীর ভয়ে বিবাহে বিরত থাকিয়া পিতৃপুরুষের জলপিণ্ডের আশা নষ্ট করে, তবে তার তুল্য নরাধম আর জগতে নাই। স্ত্রীলোকেরা যাহারা প্রবীণা হইয়াছেন তাহারা বলিতে লাগিলেন, স্বার্থের জন্যে স্বামীকে পুনরায় বিবাহ করিতে না দেওয়া সুশীলার অত্যন্ত গ্রহিত কাজ হইতেছে। এরূপ কার্য শুধু বর্তমান যুগেই সম্ভব, তাহাদের আমলে এরূপ ঘটিত না কখনোই। তাহারা মাঝে মাঝে এই লইয়া সুশীলাকে মৃদু গঞ্জনা দিতেও ত্রুটি করেন না। এই রূপে উত্ত্যক্ত হইয়া সুশীলা কিছুদিন হইতে স্বামীকে পুনরায় বিবাহ করিবার জন্যে অনুরোধ করিতেছেন। কিন্তু পুলিন সে কথা কানেই তোলেন না। সংসারে এখন সুশীলাই গৃহিণী। একটি বিধবা ননদ ও একটি বিধবা যা আছে, তাহারা সুশীলার চেয়ে কনিষ্ঠ। আজ গ্রামে একটা নিমন্ত্রণে গিয়া সুশীলা কয়েকজন গিন্নি বান্নি রমণীর তীক্ষ্ণ মন্তব্য শুনিয়া আসিয়া মনে মনে প্রতিজ্ঞা করিয়াছে স্বামীকে পুনরায় বিবাহ করিতে রাজি করিবে, নচেত গঙ্গায় ডুবিবে, অথবা বিষ খাইবে, অথবা পিত্রালয়ে চলিয়া যাইবে। তাহা সে এখনো স্থির করিতে পারে নাই। রাত্রে আহারাদির পর শয্যায় প্রবেশ করিয়া স্বামীর নিকট সুশীলা এই প্রসঙ্গ উত্থাপন করিল। পুলিন বলিল, দূর পাগলি। সুশীলা বলিল, এটা আমার পাগলামি হলো কিসে? বিয়ে করলে যদি একটি ছেলের মুখ দেখতে পাও, বাপ পিতামহ যদি জলপিণ্ডি পান, সেটা কি তোমার করা উচিত নয়? পুলিন বলিল, দেখো সুশী, আমি একটা কেন 10টা বিয়ে করতে পারি, কিন্তু জানো তো, যেমন স্ত্রীলোক বাঁজা আছে তেমনি পুরুষও বাঁজা আছে। আমি যদি সেই রকম পুরুষ হই, তাহলে সে স্ত্রীরও সন্তান হবে না। চিরদিনের জন্যে মিছে কেবল তোমায় সতীনের যন্ত্রণা দিয়ে যাব, সেটা কি ভালো? সুশীলা গম্ভীরভাবে বলল, কে বলেছে ছেলে হবে না? তাছাড়া আমায় সতীনের যন্ত্রণা ভোগ করতে হবে, তারই বা কি মানে?
তুমি কি নতুন বউ এনে আমাকে আর খেতে দেবে না, নাকি পড়তে দেবে না, না আমায় বিষ নয়নে দেখবে? সেরকম লোক তুমি নও, তা আমি বিলক্ষণ জানি। পুলিন পাশ ফিরিয়া পাশের বালিশ আঁকড়িয়া ধরিয়া বলিল, রাত 12টা বাজে, এখন একটু ঘুমোতে দেবে না? খালি গজর গজর করবে। সুশীলা চুপ করিয়া গেল। 2 দিন পরে বেলা 9টার সময় পুলিন তাহার বৈঠকখানায় বসিয়া 2-1 প্রতিবেশীর সহিত আরামে ধূমপান ও গল্পগুজবে মগ্ন। এমন সময় অন্তঃপুর হইতে তাহার তলব আসিল। হুঁকাটি একজনের হাতে দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিয়া সে দেখিল, নিম্নতলের ঢাকা বারান্দার উপর একখানি কুশাসন বিছাইয়া গ্রামের ঠাকুর পাঁজি পুঁথি লইয়া বসিয়া আছেন, আর সুশীলা কক্ষ মধ্যে দ্বার দেশে দাঁড়াইয়া আছে। পুলিন বাবু বারান্দায় উঠিয়া বলিল, ঠাকুরমশাই যে, প্রণাম হই, কতক্ষণ আসা হয়েছে? এই বলিয়া তাহার পানে চাইয়া অন্যের অলক্ষিতে একটু হাসিল। দৈবজ্ঞ ঠাকুর হস্ত সংকেতে আশীর্বাদ করিয়া গম্ভীরভাবে উত্তর দিলেন, বেশিক্ষণ নয়, এই ঘণ্টাখানেক হলো এসেছি বাবা। মা লক্ষ্মী কালই আমায় ডেকে পাঠিয়েছিলেন, তা কাল আর আসার সময় পাইনি, আজই এসেছি। পুলিন ভিতরে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিল, তলব কেন গিন্নি? ঠাকুরকেই বা আনিয়েছ কেন? নিজেই একটা সতীন টতিন ঠিক করেছ নাকি? ঠিকুজি কুষ্টি মেলাবে? সুশীলা বলিল, হ্যাঁ মেলাবো। তুমি এখন হাত পা ধুয়ে একটু গঙ্গা জল মাথায় দিয়ে ওই তসরের কাপড়খানা পরো দেখি। পুলিন বলিল, সুবোধ ও সুশীল স্বামী সর্বদা স্ত্রীর আঁচল ধরিয়া বেড়ায় এবং কখনো তাহার কথার অবাধ্য হয় না। সে যা পায় তাই খায়, গালিগালাজ সম্মানজনিত কিছুতেই আপত্তি করে না। তা আমি তসরের কাপড় পরে কি করব? সুশীলা বলিল, দৈবজ্ঞ ঠাকুর তোমার হাত দেখবেন। পুলিন বলিল, হাত দেখবেন? কি সর্বনাশ! কই, আমি তো নিজের কোনো অসুখ বিসুখ বুঝতে পারছি নে। খিদে পেট জ্বলে যাচ্ছে, দোহাই তোমার, আমার ভাতটি যেন বন্ধ করো না। সুশীলা বলিল, যাও যাও, বুড়ো বয়সে আর ঢং দেখে বাঁচি নে। সে হাত দেখা নয়, হাত দেখে উনি অদৃষ্টের ফলাফল বলে দেবেন। পুলিন শুনিয়া হাসিল, বলিল, তুমি তো জানো সুশী, ওসবে আমার বিশ্বাস ফিশ্বাস নেই। নিচে কেন আমায় কর্মভোগ করাবে? সুশীলা বলিল, তোমার বিশ্বাস নেই, আমার আছে। আমি যা বলি তা করো। স্ত্রীর পীড়াপিড়িতে অবশেষে পুলিনকে বাধ্য হইয়া তসর পড়িয়া মাথায় গঙ্গা জলের ছিটা দিয়া দৈবজ্ঞ ঠাকুরের সম্মুখে গিয়া বসিতে হইল। ঠাকুর মহাশয় বলিলেন, দাও দেখি বাবা, হাতখানি, ডান হাতখানি দাও। পুলিন হাত বাড়াইয়া দিল। সেখানি লইয়া ঠাকুর মহাশয় বলিলেন, যদিও বৌমা তোমার পুত্র ভাগ্যটা জানবার জন্যই বিশেষ ব্যস্ত হয়েছেন, তথাপি পরমায়ুটাই আগে পরীক্ষা করতে হয়। বাবা, এতে করে তোমার রাজোচিত ঐশ্বর্য আর 80 বছর পরমায়ু সূচিত হচ্ছে। আচ্ছা, এইবার তবে পুত্র ভাগ্যটা দেখি। এই বলিয়া তিনি পুলিনের পানিপার্শ্ব অত্যন্ত মনোযোগের সহিত দেখতে লাগলেন। তারপর হাতখানি ছাড়িয়া দিয়া সুশীলার পানে চাহিয়া বলিলেন, একটি পুত্র সন্তান তোমার স্বামীর অদৃষ্টেতে রয়েছে দেখছি মা। সুশীলা ঘোমটার ভিতর হইতে জিজ্ঞাসা করিল, বিবাহ কটি? দৈবজ্ঞ ঠাকুর আরো কিছুক্ষণ হস্তরেখা পরীক্ষা করিয়া বলিলেন, বিবাহ তো একটি দেখছি। আচ্ছা, এসো তো মা, তোমার হাতখানি আর একবার দেখি। সুশীলা আসিয়া নিজ বাম হস্তখানি প্রসারিত করিয়া দিল।
দৈবজ্ঞ ঠাকুর সেখানি লইয়া পরীক্ষা করিয়া বলিলেন, না, আমার ভুল হয়নি। তুমি তোমার স্বামীর সন্তানের জননী হবে মা, এই বিষয়ে কোনো সংশয় নেই। দৈবজ্ঞ ঠাকুর দক্ষিণা লইয়া প্রস্থান করিলেন। পুলিন তসর ছাড়িয়া নিজ সাহেব বস্ত্র পরিধান করিতেছে। সুশীলা তাহার কাছে গিয়া বলি, হ্যাঁ গা, দৈবজ্ঞ ঠাকুরকে কত টাকা ঘুষ খাইয়েছ? পুলিন বলিল, ঘুষ ঘুষ আমি কি জন্যে খাওয়াবো? তবে আমার 25 বছর বয়স হলো, এখনো আমি সন্তানের জননী হব বলে গেল কেন? পুলিন বলিল, বাহ, সে আমি কি জানি, আমি তো তোমায় সাফ বলেছি, আমি ওসব বুজরুগি বিশ্বাস করি না। তুমি নিজেই বলো যে তোমার বিশ্বাস হয়। এখন তুমি জানো আর তোমার দৈবজ্ঞ ঠাকুরই জানে, আমি কি জানি। এই বলিয়া পুলিন বাহির হইয়া গেল। সুশীলা বসিয়া কিছুক্ষণ ভাবিল, তারপর ডাকিল, গেনিরমা, গেনিরমা। ঝি গেনিরমা আসিয়া বলিল, কেন গিন্নিমা? তুই কাল দৈবজ্ঞ ঠাকুরকে ডাকতে গিয়েছিলি, কর্তা কি তা জানতে পেরেছেন? গেনিরমা বিস্মিত হইয়া বলিল, কর্তা জানতে পেরেছেন? তা কেমন করে বলবো মা? ও হ্যাঁ, মনে হচ্ছে। ঠিক তো, কাল যখন আমি দৈবজ্ঞ ঠাকুরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছি, সামনে দেখি কর্তা মশাই নাটি হাতে করে কোথা থেকে বেরিয়ে আসছেন। আমায় দেখে জিজ্ঞাসা করলেন, কি গেনিরমা, এখানে কি করতে এসেছিলি? আমি মাথাটি নিচু করে বললাম, আগে মা ঠাকুরন দৈবজ্ঞ ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন, তাই বলতে এসেছিলাম। সুশীলা রুষ্ট স্বরে বলিল, কই, আমাকে তো এসে তুই একথা বলিসনি। গেনির মা বলিল, ভুলে গেছিনু মা, ভুলে গেছিনু। আর মা, এখন কি আর সব কথা মনে থাকে চাই? 10 গন্ডায় হবে কি 20 গন্ডায় বয়স হবে, এখন তোমাদের রেখে যেতে পারলে বাঁচি মা। অতঃপরে সুশীলা দৈবজ্ঞ ঠাকুরের 10ম বর্ষীয় পৌত্র উমাপদকে ডাকিয়া পাঠাইলেন। তাহাকে জিজ্ঞাসা করাতে সমস্ত কথাই সে প্রকাশ করিল। গতকাল বিকালে জমিদার বাবু তাহাদের গৃহে পদার্পণ করিয়াছিলেন এবং বৈঠকখানায় বসিয়া তাহার পিতামহের সহিত অনেকক্ষণ ধরিয়া কথাবার্তা কহিয়াছেন। উপরন্তু উঠিবার সময় 10টা টাকা প্রণামী দিয়া আসিয়াছেন। শুনিয়া সুশীলা মনে মনে বলিল, সুশীলা বামনি আবার জানে না কি, কেবল মরবে কবে তাই জানে না, আমার সঙ্গেই চালবাজি। আচ্ছা, আসুক মিনসে বাড়ির ভিতর। স্ত্রীর পীড়াপিড়ি ও জেরায় পড়িয়া অবশেষে মিনসেকে স্বীকার করতেই হইল যে ঘুষ দিয়া মিথ্যা সাক্ষী সৃষ্টি করিয়া অরূপ দুষ্কার্য সে করিয়াছে, এবং নাক কান মলিয়া প্রতিজ্ঞা করিল যে এরূপ কার্য আর কখনো তাহার দ্বারা হইবে না। আষাঢ় মাস, আকাশ ঘন ঘটায় সমাচ্ছন্ন। সুশীলা তখন শয়ন কক্ষের জানালার কাছে বসে আকাশের গায়ে নিরোদ ও সৌদামিনীর খেলা দেখিতেছিল। তার মনটা বড় ভালো নাই, কারণ তার স্বামী 3-4 দিনে ফিরিবে বলে একটা বিবাহর নিমন্ত্রণে কলকাতায় গিয়েছিলেন। আজ সপ্তাহ অতীত হল, আজও তিনি ফেরার নাম নিলেন না, আর কোনো সংবাদও পাঠাইলেন না। এই সময় গেনির মা আসিয়া প্রবেশ করিল। সে ধীরে ধীরে প্রভু পত্নীর নিকট অগ্রসর হইয়া গিয়া বলিল, মা, একটা বিষম খবর শুনে এলুম এখনই। সুশীলা তাহার পানে চাইয়া জিজ্ঞাসা করিল, কি খবর গেনির মা? কর্তা নাকি শুনলাম কলকাতায় গিয়ে একটা বিয়ে করেছেন। বিয়ে? ধুৎ, কে বললে তোকে? স্বপ্ন দেখছিস নাকি? না, স্বপ্নি কেন দেখবো মা, ঘোষেদের ঝি পেশন্য বললে। কি বললে? ঘোষ জামশাই তো মাসখানেক বাড়ি ছিল না, হাইকোর্টে তেনার শালার কি মোকদ্দমা চলছিল, তাই সে সেখানে গিয়েছিল। কাল বিকেলে ফিরে এসেছে, এসে ঘোষগিন্নির সঙ্গে বলা বলি করছিল, তাই পেশন্য বাইরে থেকে শুনেছে।
সুশীলা রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করিল, আর কি পেশন্য বললে গেনির মা? গেনির মা বলিল, আর কি কি বললে মনে করি, দাঁড়াও। 10 গন্ডা বছর বয়স হলো, কোনো কথা কি আর মনে রাখতে পারি ছাই? হ্যাঁ হ্যাঁ, আর বললে যে বউ নাকি বেশ ডাগর সাগর, যেমনি উপ তেমনি নেকা পড়া জানে। শুনিয়া সুশীলার মাথার ভিতরটা ঝিমঝিম করিতে লাগিল। তার চোখ দিয়া প্রায় জল বাহির হইবার উপক্রম হইল। মনে মনে ভাবিতে লাগিল, এতদিন যে জন্যে আমি অনুনয় বিনয় করিতেছি, সেই কার্য করিলেই শেষে তবে ওরূপভাবে আমাকে লুকাইয়া করিবার কি দরকার ছিল? কলিকাতা যাইবার সময় সকল কথা খুলিয়া বলিলেই তো হইত। এরকম ভাবে আমাকে অপমান করিল কেন? আহারাদি শেষ হইলে সুশীলা ঘোষ গৃহিণীর সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে বাহির হইল। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ঘোষ এই গ্রামের একজন ক্ষুদ্র জমিদার। পুলিন ইহাকে দাদা সম্বোধন করিয়া থাকে। খিড়কি দরজা দিয়া বাহির হইয়া বাগান দিয়ে সেই বাড়িতে যাওয়া যায়। সুশীলা অন্তঃপুরে প্রবেশ করিয়া দেখিল, ঘোষ গৃহিণী আহার আনতে পান খাইতে খাইতে তাহার চন্দনা পাখিকে পড়াইতেছেন। সুশীলাকে দেখিয়া তিনি ব্যস্ত সমস্ত হইয়া তাহাকে অভ্যর্থনা করিলেন এবং পরম সমাদরে ঘরের ভিতর লইয়া গিয়া বসাইলেন। কিয়ৎক্ষণ সাধারণ ভাবের কথাবার্তার পর সেখানে আর কেউ নেই দেখিয়া সুশীলা জিজ্ঞাসা করিল, শুনলাম বড় ঠাকুর কলকাতা থেকে ফিরেছেন। আমাদের ওরা আজ 1 সপ্তাহ হলো কলকাতা গেছে, 3-4 দিনে ফেরবার কথা, তা আজও ফিরল না। আমি তো তাই ভেবে মরছি দিদি। ঘোষ গৃহিণী বলিলেন, না, কিচ্ছু ভাবনা নেই, ঠাকুরপো ভালোই আছেন। ওর সঙ্গে দেখা হয়েছিল যে। দেখা হয়েছিল? যা হোক, ভালো আছে শুনে তবু নিশ্চিন্ত হলাম। ওর সঙ্গে কবে দেখা হয়েছিল দিদি, তা কিছু বললেন বড় ঠাকুর? হ্যাঁ, বললে পরশু। কোথায় নেমন্তন্ন ছিল, সেইখানে দুজনের দেখা হয়। নেমন্তন্ন ছিল? কিসের নেমন্তন্ন ভাই? ঘোষ গৃহিণী অন্যদিকে মুখ ফিরাইয়া বলিলেন, কে জানে, বিয়ের না কিসের। কবে আসবে তা কিছু শুনলে? হ্যাঁ, বললেন তার আসতে এখনো হপ্তাখানেক দেরি আছে। সুশীলা মনে মনে হিসেব করিল, পরশু বিয়ে হয়ে গেছে, কাল গেছে কাল রাত্রি, আজ ফুলশয্যে, শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা সেরে বাড়ি ফিরতে এখনো হপ্তাখানেক দেরি তো আছে বটেই। ঘোষ গৃহিণী বলিলেন, কেন, তোমরা কি তার কোনো চিঠিপত্র পাওনি? না দিদি, গিয়ে অবধি একখানি চিঠিও লেখেনি। বলিয়াই সুশীলা আর আত্মসম্বরণ করিতে পারিল না, ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। ঘোষ গৃহিণী বলিলেন, ও কি ভাই, কাঁদছো কেন? এই ঠিক দুপুরবেলায় স্বামীর কথা কইতে কইতে কি কাঁদতে আছে? তাতে তার অমঙ্গল হবে যে। বলিয়া তিনি স্নেহের হস্তে সুশীলার চক্ষু মুছাইয়া দিলেন। সুশীলা নিজ আঁচলে মুখ চক্ষু মুছিয়া গ্রীবা উন্নত করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ দিদি, একটা কথা বলবো তোমায়। তুমি সত্যি করে বলবে? যদি মিথ্যে বলো তো আমার মাথা খাবে। তোমার মা কালীর দিব্যি, মা মনসার দিব্যি, বাবা তারকনাথের দিব্যি, বাবা বিশ্বনাথের দিব্যি, সে নাকি আবার বিয়ে করেছে। এই সকল ভীষণ দিব্যগুলি শুনিয়া ঘোষ গৃহিণীর মুখখানি অত্যন্ত গভীর ভাব ধারণ করিল। তিনি মুখখানি নত করিয়া বলিলেন, তোমায় কে বললে এরই মধ্যে? সে যেই বলুক, কথাটা তো সত্যি। হ্যাঁ, উনি তো বললেন ভাই, কারু কাছে প্রকাশ করতে আমায় মানা করেছিলেন। আমি তো কাউকে বলিনি, তবে তুমি শুনলে কি করে তুমি জানো, আর ভগবান জানেন। আর কেউ দেখে এসে বলেছে বোধহয়। এসব কথা কি আর চাপা থাকে? বলে ধম্মের ঢাক আপনি বেজে ওঠে। তাই বেজেছে দিদি,
আমি যখন জানতেই পেরেছি তখন আর আমার কাছে লুকিয়ে কি হবে? যা যা তুমি শুনেছ সব বলো আমায়। ঘোষ গৃহিণী যাহা বলিলেন তাহার মর্ম এই। বিবাহ করিবার কোনো ইচ্ছাই পুলিনবাবুর ছিল না, কেবল ঘটনাচক্রেই ইহা হইয়া গিয়াছিলেন একটা বিবাহের নিমন্ত্রণে, পুলিনবাবু ও ঘোষ মহাশয়। কন্যার পিতা ধনবান নহেন, কিন্তু কন্যাটি খুব সুন্দরী আর লেখাপড়াও বেশ শিখিয়াছে। বয়সও একটু হইয়াছে, 15-16 বছরের কম হইবে না। ঘড়ি আংটি প্রভৃতি দান সামগ্রী একটু খেলো হইয়াছিল বলিয়া বরের বাপ আরও 200 টাকা অতিরিক্ত দাবি করিয়া বসেন। এই লইয়া বরপক্ষ কন্যাপক্ষে বিষাদ ও গালাগালি হওয়াতে বরপক্ষ বর উঠাইয়া লইয়া প্রস্থান করেন। মেয়ের জাত যায় দেখিয়া সভাস্থ সকলের অনুরোধে পুলিনবাবু নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই সেই মেয়েকে বিবাহ করিয়া নেন। এই বিবরণ শেষ করিয়া ঘোষ গৃহিণী বলিলেন, তা ভাই, কিছু দুঃখ করো না। জন্ম মৃত্যু বিবাহ এগুলো ভবিতব্য কি না, এতে মানুষের হাত নেই। তোমায় তো ভগবান ছেলেপিলে দিলেন না। দেখো, এইবার যদি তোমার শ্বশুরের বংশটা রক্ষা হয়, এতে দুঃখ করা তোমার উচিত নয়। সুশীলা বলিল, না না, তার জন্য আমি দুঃখ করব কেন? আমি নিজেই তো তাকে কতদিন থেকে বলছি, ওগো বিয়ে করো বিয়ে করো, তবু সে করল না। ঘটনাচক্রে এবার হয়েই গেল। বাড়ি ফিরিয়া সুশীলা মনে মনে ভাবিতে লাগিল, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাই কি ঠিক? অত বড় কলকাতা শহরে সে ছাড়া কি আর কোনো পাত্র খুঁজে পাওয়া গেল না? বাড়ি ছাড়িবার ঠিক 13 দিন পরে পুলিন ফিরিয়া আসিল। তাহার অঙ্গে একটি নতুন সিল্কের পাঞ্জাবি, পায়ে নতুন একজোড়া পামসু এবং হাতের কবজিতে নতুন সোনার ঘড়ি। তাহার হাতে একটি নতুন চামড়ার ব্যাগও ছিল। সুশীলা তাহার স্বামীর এরূপ শৌখিন বেশভূষা পূর্বে কখনো দেখে নাই। অনুমান করিল এগুলি হয়তো নতুন শ্বশুরবাড়ি হইতে প্রাপ্ত, অথবা উক্ত মধুপুরীতে গমন উপলক্ষে কৃত। হাতের ব্যাগ মেঝের উপর নামাইয়া রাখিয়া পুলিন জিজ্ঞাসা করিল, কেমন আছো? সুশীলা শুষ্ক স্বরে বলিল, ভালো আছি। এত দেরি তোমার? হ্যাঁ, কাজের ঝঞ্ঝাটে। এই বলিয়া পুলিন বস্ত্র পরিবর্তনে প্রবৃত্ত হইল। সুশীলা ভারী গলায় বলিল, তা দেরি করলে বেশ করলে, একখানা চিঠি লিখেও তো খবরটা দিতে হয়। আমি যেদিকে ভেবে মরি। চটি জুতা পায়ে দিয়া শয্যা প্রান্তে বসিয়া পাখা নাড়িতে নাড়িতে পুলিন বলিল, ও, তুমি বুঝি ভাবছিলে? তা অতটা আমার খেয়াল হয়নি। সুশীলা মনে মনে বলিল, নূতন রসে মজেছিলে, পুরাতনের কথা কি আর খেয়াল হয়? কিন্তু প্রকাশ্যে বলিল, গিয়েছিলে তো বন্ধুর ছেলের বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে, তা এত ঝঞ্ঝাটে পড়ে গেলে কি করে শুনি? পুলিন আমতা আমতা করিয়া বলিল, ঝঞ্ঝাট অর্থাৎ খবর পেলাম কি জানো? শুনলাম হিমালয়ের জঙ্গলে একটা মস্ত বড় সাধু আছেন, 300 বছর বয়স। তিনি ছেলে হওয়ার জন্য যে কবচ দেন তা একেবারে অব্যর্থ। তাই সেই কবচ আনবার জন্যে সেই জঙ্গলে গিয়েছিলাম। সে বিরাট জঙ্গলে যেতে 3 দিন, আসতে 3 দিন। তাই তো তোমায় চিঠি লিখতে পারিনি, সেখানে তো খাম পোস্টকার্ড পাওয়া যায় না। সুশীলার মন ঘৃণায় জর্জরিত হইয়া উঠিল। একে তো এই প্রবঞ্চনা, তার উপর এত মিথ্যা কথার সৃষ্টি। ছি ছি। সে মুখ বাঁকাইয়া বলিল, সেই জঙ্গলে বোধহয় ভালো ভালো কাপড়, চাদর, পামসু, হাত ঘড়ি টড়ি খুব সস্তা, সেইখানেই এসব কেনা হলো নাকি? পুলিন বলিল, না না, এসব কলকাতাতেই কিনেছিলাম। তা তোমার জন্য কিছু কিনে আনবো ভেবেছিলাম, কিন্তু টাকা ফুরিয়ে গেল। সুশীলা মনে মনে বলিল, এখন তো ফুরবেই। প্রকাশ্যে বলিল, সে ভালোই হয়েছে, বেলা হলো, এখন স্নান করে ফেলো।
হ্যাঁ, স্নান করে দুটি খেয়ে শুয়ে পড়ি, গাড়িতে রাত্রে তো ঘুম হয়নি। সুশীলা মনে মনে বলিল, শুধু কাল রাত্র কেন, 16 বছরই অবসরই পেয়েছ, তার আগের করা তো কি সে তোমায় ঘুমুতে দিয়েছে? পুলিন উঠিয়া স্নানাহার করিল, তারপর শয্যায় লম্বমান হইয়া অবিলম্বেই নিদ্রায় অচেতন হইয়া পড়িল। সুশীলা সেদিন আহারে বসিল বটে, কিন্তু তাহার নাম মাত্র কিছুই খাইল না। বাড়ির অন্যান্য স্ত্রীলোকেরা এ সম্বন্ধে তাহাকে জিজ্ঞাসা করিলে বলিল, শরীরটা ভালো নেই, বোধহয় জ্বর হবে। আহারান্তে সুশীলা নিজ শয়নকক্ষে গেল না, পাশের ঘরে গিয়া একখানা মাদুর বিছাইয়া শয়ন করিল, কিন্তু ঘুমাইতেও পারিল না। তাহার বুকের ভিতরটা যেন কেমন হুহু করিতেছিল, সর্বশরীরে যেন জ্বালা ধরিয়াছিল। ঘণ্টাখানেক এইরূপ যন্ত্রণায় ছটফট করিবার পর সে উঠিল। বাড়ির অন্যান্য সকলে নিদ্রিত। সুশীলা নিজ শয়নকক্ষে গিয়া উপস্থিত হইল। বোধহয় সে কোনো স্বপ্ন দেখিতেছে। সুশীলা স্থির করিল, নিশ্চয়ই সেই 16 বছরই পরীকেই স্বপ্নে দেখিতেছে। ইচ্ছা হইল স্বামীর সেই হাসি মুখে এক কিল মারিয়া তার মুখের দাঁত ও সুখের স্বপ্ন ভাঙিয়া গুঁড়া করিয়া দেয়। শয্যায় নিকটেই টেবিলের উপর নূতন চামড়ার ব্যাগটি ছিল। সুশীলা তাহা লইয়া পার্শ্বের কক্ষে গিয়া খুলিয়া ফেলিল। অন্যান্য জিনিসের সহিত তাহার মধ্যে হইতে বাহির হইল কয়েকখানি ছাপা রঙিন কাগজ ও একখানি ফটোগ্রাফখানি একটি সুন্দরী যুবতীর প্রতিমূর্তি, বয়স 15 থেকে 16 বৎসরের মধ্যে হইবে। সুন্দর একখানি বেনারসি শাড়ি পরা, সর্বাঙ্গে ভালো ভালো অলঙ্কার। সুশীলা নিশ্চয় করল ইহাই বিবাহ শয্যায় সজ্জিতা তাহার নবপত্নীর ছবি। সে প্রায় 1 মিনিট ধরিয়া ছবিখানির প্রতি এক দৃষ্টে চাহিয়া তাহার রূপের খুঁত অন্বেষণ করিতে লাগিল। তাহার মুখের হাসি ও দাঁড়াইবার ভঙ্গি দেখিয়া রাগে সুশীলার গা জ্বলিয়া উঠিল। গৃহস্থ ঘরের মেয়ের অত ঢং কেন? সে শুনিয়াছিল আজকাল কলকাতা শহরের মেয়েরা যখন থিয়েটার, বায়োস্কোপ বা নিমন্ত্রণ আমন্ত্রণে যাইবার জন্যে সাজগোজ করিয়া বাহির হয়, তখন তাহারা কুলবধূ না বাইজি তাহা চেনা দুষ্কর। সুশীলা অস্ফুট স্বরে বলে উঠল, মুখে আগুন, মুখে আগুন। লাল, সবুজ, হলদে কাগজগুলি খুলিয়া দেখিল সেগুলি বিবাহের প্রীতি উপহার, স্নেহাশিস প্রভৃতি। উপরে ছাপা আছে শ্রীমান ইন্দুভূষণ চট্টোপাধ্যায়ের সহিত শ্রীমতী বিভাবতী দেবীর শুভ পরিণয়। কিন্তু ইন্দুভূষণ চট্টোপাধ্যায়ের সহিত শ্রীমতী বিভাবতী দেবীর শুভ পরিণয়, কিন্তু ইন্দুভূষণ লাল কালি দিয়া কাটিয়া তাহার উপর হাতে লেখা পুলিন বিহারী। জিনিসগুলি সমস্ত ব্যাগের মধ্যে পুনঃস্থাপন করিয়া সুশীলা চোরের মতো সতর্পণে গিয়া উহা পূর্বস্থানে রাখিয়া আসিল। তারপর ঘরের দ্বার বন্ধ করিয়া খালি মেঝের উপর উবুর হইয়া পড়িয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতে লাগিল। রাত্রে আহারের পর পুলিন শয্যা প্রান্তে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতেছিল। সুশীলা আসিয়া সেই শয্যার অপর প্রান্তে বসিয়া বলিল, তুমি এমন জোচ্চোর হলে কবে থেকে? পুলিন বলিল, কেন, কি জোচ্চুরি করলাম? কলকাতায় গিয়ে তুমি বিয়ে করে আসনি? পুলিন বলিল, বিয়ে? বিয়ে কি? কখন আবার বিয়ে করলাম? স্বপ্ন দেখছো নাকি? সুশীলা বলিল, তাই বোধ হয়। তা বিভাবতীকে বেশ পছন্দ হয়েছে তো? পুলিন 2 চক্ষু কপালে তুলিয়া বলিল, বিভাবতী কে? ন্যাকামি রাখো না। তুমি ভেবেছ ডুবে ডুবে জল খাবে, শিবের বাবাও টের পাবে না, কিন্তু ধর্মের ঢাক যে আপনি বেজে ওঠে। আমি সব জানি, সব শুনেছি। এই বলিয়া সুশীলা জ্ঞানীর মা ও ঘোষ গৃহিণীর নিকট যাহা শুনিয়াছিল সমস্তই বলিল। শুনিয়া পুলিন মাথাটি নিচু করিয়া অপরাধীর মতো বসিয়া রইল। অবশেষে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল,
এই জন্যই বলে, যার জন্যে চুরি করি সেই বলে চোর। তোমারই অনুরোধে এ কাজ করা, আর তুমি আমায় দুষচ্ছ। সুশীলা ঝংকার দিয়া উঠিল, থামো তুমি। আমারই অনুরোধে যদি করো তো আমার কাছে এত লুকোচুরি কিসের জন্যে? সেটাও তোমার ভালোর জন্য ভেবেই করেছিলাম সুশীলা। ভেবেছিলাম এখন তোমায় কিছু বলবো না, সে বউ সেইখানেই থাকবে, তারপর একটি ছেলে হলে তখন সব তোমায় ভেঙে বলবো। হাজার হোক তুমি তো স্ত্রী লোক, সতীন হয়েছে শুনলে পাছে এখন তুমি দুঃখ পাও, সে ভেবেই গোপন করেছিলাম আর কি। এই বলিয়া পুলিন অন্যদিকে মুখ ফিরাইয়া আবার তামাক টানিতে মন দিল। সুশীলা কহিল, তুমি শোও, আমার জন্য তোমায় এত ভাবতে হবে না। পুলিন বলিল, দিনের বেলা খুব ঘুমিয়েছি, এখন আমার ঘুম পায়নি। তামাকটা খেয়ে নিয়ে তারপর একখানা চিঠি শেষ করে শোবো। সুশীলা বলিল, ও চিঠি লিখতে হবে, তা আমি এ ঘরে উপস্থিত থাকলে লেখার অসুবিধে হবে তাই না? বেশ প্রাণ খুলে প্রাণের কথা লিখতে পারবে কি? সে দরকার নেই, আমি ও ঘরে গিয়ে শুচ্ছি, তুমি নিশ্চিন্ত হয়ে বসে তোমার প্রেমপত্রখানি লেখো। এই বলিয়া সুশীলা নামিয়া সজোর পদক্ষেপে কক্ষ হইতে বাহির হইয়া গেল এবং পার্শ্ববর্তী কক্ষের প্রবেশ করিয়া সশব্দে খিল বন্ধ করিয়া দিল। স্বামী স্ত্রীতে কথাবার্তা বড় আর নাই, মুখ দেখা দেখিও একরকম বন্ধ বলিলেই হয়। এইভাবে 1 সপ্তাহ কাটিল। সুশীলাদের শয়নকক্ষ ছিল ত্রিতলে, অন্যান্য সকলে দ্বিতলে বা নিচের ঘরে শয়ন করিত। সুতরাং এই দম্পতির এরূপ মর্মান্তিক বিচ্ছেদের সংবাদ কেহ জানিতে পারিল না। প্রতিদিন দ্বিপ্রহরে আহারের পর পুলিন ঘণ্টা 2-2.5 দিবানিদ্রা উপভোগ করিত। সুশীলা মাঝে মাঝে এটা ওটা লইবার বা রাখিবার জন্যে সে ঘরে প্রবেশ করিত এবং কাজ সারিয়াই চলিয়া যাইত। আজ দ্বিপ্রহরে এই রূপে স্বামীর শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার হইতে সে দেখিল স্বামী নিদ্রিত, কিন্তু তাহার বুকের উপর কি একটা জিনিস রইয়াছে। আস্তে আস্তে শয্যার নিকট গিয়া দেখিল উহা একখানা কালো মোটা পোস্টবোর্ড, তাহাতে ইংরেজিতে কি সব ছাপা রইয়াছে। সুশীলা অতি সতর্পণে সেখানি স্বামীর বুক হইতে উঠাইয়া লইয়া দেখিল তাহার অপর দিকটায় সেই সুন্দরী 16 বছরের ফটোগ্রাফ। আবার সতর্পণে ফটোগ্রাফখানি স্বামীর বুকের উপর রাখিয়া সুশীলা গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। অপরাহ্নে পুলিন নিদ্রাভঙ্গের পর হাত মুখ ধুইয়া আসিয়া বিছানায় বসিয়া তামাকু সেবন করিতেছিল। সুশীলা সেই কক্ষে প্রবেশ করিয়া স্বামীর শয্যার নিকট দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে বলিল, আমি বাপের বাড়ি যাব। পুলিন দেখিল সুশীলার মুখ চোখ স্ফীত, সে বোধ হয় অনেক কাঁদিয়াছে। বলিল, হঠাৎ এ মতলব? আমি আর এখানে থাকবো না। কেন, কি হলো আবার? আমি কারো সুখের কণ্টক হয়ে থাকতে চাইনে। কেন, কার আবার সুখের কণ্টক হলে তুমি? তোমার আর কার? আমি রয়েছি বলেই তো তোমার বিভাবতীকে তুমি এখানে আনতে পারছো না। আমার বিভাবতী আবার কে? ও বুঝেছি, তা আমি তাকে এখানে আনবার জন্য ছটপট করছি, তুমি কিসে বুঝলে? দুধের সাতকের ঘোলে মেটে ফটোগ্রাফ বুকে করে শুয়ে তাকাচ্ছে, তাকে এখানে নিয়ে এসো, এসে সুখে রাজ্যি ভোগ করো। আমি তোমার আপদ বালাই আমি দূর হয়ে যাই। এই বলিয়া সুশীলা ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। আহা, ও কি সুশী, ছি 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 ছি, কাঁদো কেন? এই বলিয়া পুলিন খপ করিয়া তাহার হাতখানি ধরিয়া ফেলিল। সুশীলা সজোরে আপন হাত ছাড়াইয়া লইয়া পশ্চাতে হটিয়া গর্জন করিয়া উঠিল, বলিল, আমায় ছুঁয়ো না খবরদার। কেন, তাতে দোষ কি? যে স্বামী অন্য স্ত্রীলোককে ছুঁয়েছে তাকে আমি ছুঁতে চাই নে, তাকে ছুঁতে আমার ঘেন্না করে। পুলিন বলিল, ও এই ব্যাপার, স্পর্শ দোষ,
তবে যে আগে তুমি বিয়ে করবার জন্যে আমায় অত পীড়াপিড়ি করতে, তা এখন যখন বিয়ে করলাম তা আমার এত অপরাধ হলো কিসে? সুশীলা বলল, বিয়ে করতেই বলেছিলাম, তার ফটোগ্রাফ বুকে করে ঘুমোতে তোমায় বলিনি। সেসব কথা ছেড়ে দাও, যার অদৃষ্টে যা ছিল তাই হয়েছে। এখন আমার আর এখানে এক দণ্ড থাকতে ইচ্ছে নেই, আমি বাপের বাড়ি যাব। তুমি যদি আমায় রেখে আসতে না পারো বলো, আমি অন্য উপায় দেখব। পুলিন কিছুক্ষণ গম্ভীর হইয়া বসিয়া কি চিন্তা করিল, শেষে বলিল, তা বেশ, আমি রেখে আসব। এখন বলো কবে যেতে চাও? কালই। বেশ, উত্তম কথা, কালই তোমায় নিয়ে যাব। তোমার কিছু ভয় নেই, গাড়িতে দুজনে একটু তফাতে তফাতে বসলেই হবে, স্পর্শ দোষটা ঘটবে না। পরদিন পুলিন সুশীলাকে লইয়া যাত্রা করিল। সুশীলার পিত্রালয়ে যাইতে হইলে হাওড়া স্টেশনে নামিয়া শিয়ালদহে গিয়া আবার গাড়িতে চড়িতে হয়। পূর্বে পূর্বে যখন পুলিন সুশীলাকে লইয়া গিয়াছিল অথবা পিত্রালয় হইতে আনিয়াছেন, তখন এই সুযোগে পথে কলিকাতায় 2-1 দিন যাপন করিয়া তারপর তাহাকে থিয়েটার, সার্কাস প্রভৃতি দেখাইত। বেলা 10টার সময় হাওড়ায় নামিয়া পূর্ব প্রথামতো পুলিন সুশীলাকে লইয়া আর্য আশ্রম নামক একটি হোটেলে গিয়া উঠিল। স্ত্রীলোকগণের জন্যেও সেখানে উত্তম বন্দোবস্ত আছে। আহারাদির পর উভয়ে বিশ্রামার্থ পৃথক পৃথক শয্যায় শয়ন করিল। পুলিন বলিল, সুশী, শেষকালে তোমার মনে এই ছিল? সুশীলা বিরক্তভাবে বলিল, কি আবার ছিল আমার মনে? তুমি আমায় এমন ভাবে ত্যাগ করবে জানলে আমি কি আবার বিয়ে করি? এমন বিয়ে করে কি লাভ? বিয়ে করে তো সুখী হয়েছ তুমি, সেই লাভ। পুলিন আর কিছু না বলিয়া পাশ ফিরিয়া শয়ন করিল। নিদ্রাভঙ্গে উভয়ই নিজ শয্যায় উঠিয়া বসিল। সুশীলা জিজ্ঞাসা করিল, আমাদের গাড়ি কটায়? রাত 9টায়। তা তুমি একবার সেখানে যাবে না? কোথায়? তোমার বিবাবতীর কাছে। পুলিন খুশি হইয়া বলিল, তুমি যদি যেতে চাও তো যেতে পারি, চলো না, দেখে আসবে তাকে। তোমায় সে দিদি বলতে অজ্ঞান। কলকাতা থেকে যেদিন আমি ফিরে যাই সেদিন সে যে কত